সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকদের লাগাতার আন্দোলন, শহীদ মিনারে রাজযাপন। ঢাবিতে শোক দিবস পালিত, উপাচার্যের নেতৃত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভা। জুলাই সনদ নিয়ে আশাবাদী আসিফ নজরুল, সরকারকে ব্ল্যাকমেইলের হুমকি অনৈতিক বলেন শামসুজ্জামান দুদু। মেক্সিকোতে প্রিসিলা ও রেমন্ডের আঘাতে প্রাণহানি, নিখোঁজের সংখ্যা বেড়ে 129। বাংলাদেশের পাসপোর্ট শক্তির সূচকে 6 ধাপ অবনতি, অবস্থান এখন 100তম। ঢাকায় ফিরছে বাংলাদেশ ফুটবল দল, বিপিএল আয়োজন নিয়ে বিসিবির তৎপরতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের প্রস্তাবিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হারকে অপর্যাপ্ত অবাস্তব আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি, মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন করতে হবে। গত রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। রোববার ও সোমবার রাতভর শতাধিক শিক্ষক খোলা আকাশের নিচে শহীদ মিনারে অবস্থান করেন। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানারকে বালিশ বানিয়ে রাত কাটান। তাদের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রমে অংশ নেবেন না এবং আন্দোলন চলবে। অন্যদিকে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তারা প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণীকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙ্গিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিস কক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিক্ষকরা বলছেন, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শোক দিবস। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান 1985 সালের 15 অক্টোবরের মর্মান্তিক ঘটনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, সেই দিনটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র বাংলাদেশকে একত্রিত করেছিল। তিনি বলেন, ঐক্যের এই বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে এবং সমাজে তা ছড়িয়ে দিতে হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলো নিষ্ঠার সঙ্গে জুলাই সনদের আলোচনায় অংশ নিয়েছে। তিনি বলেন, আমি জানি না তারা শেষ পর্যন্ত কি করবেন, তবে আমার মনে হয় এই নিষ্ঠার ধারাবাহিকতায় তারা জুলাই সনদে সই করবেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা জানি সমস্ত রাজনৈতিক দল নিষ্ঠার সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, মূল মতভেদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। আমি বিশ্বাস করি এখানে সবাই সাইন করবে। যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। আমরা আগের সরকারগুলোতে দেখতাম, আগের সরকারের আমলগুলোতে দেখতাম, যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত। আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। আর আপনি যেটা বলেছেন যে আপনার সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট, এটা আপনি জানেন যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন যে আছে, সেই কমিশনের অন্যতম প্রস্তাব এটা ছিল। আমাদের মাননীয় প্রধান বিচারপতি উনারও নিজেরও এটা সংস্কার ভাবনার মধ্যে আছে। আমরা এই লক্ষ্যে অনেক দূর কাজ করেছি। কিছু বিষয়ে এখন কিছু মতভিন্নতা আছে, সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আইনটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব। আমাদের উপদেষ্টা পরিষদ যদি মনে করেন তাহলে এটা পাশ করা হবে এবং আমার ধারণা এই সরকারের আমলে তখন আমরা সুপ্রিম কোর্টে পৃথক সেক্রেটারিয়েট করতে পারব। আর জুলাই চার্টার সব দল সাইন করবে কিনা
আমার কাছে মনে হয় সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন, তারপর মানে আমি তো ঠিক জানি না ওনারা কি করবেন, কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে, মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তো সেটা তো আর সাইন করা হচ্ছে না, সাইন করা হচ্ছে কন্টেন্ট, মানে জুলাই চার্টারের বিষয়বস্তু নিয়ে। তো সেখানে আমি আশা করি, আমি বিশ্বাস করি সবাই সাইন করবেন। আর লাস্ট প্রশ্ন করেছে নির্বাচন নিয়ে আশঙ্কা বা মতভেদ, এটা তো আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সবসময় কিন্তু এই প্রশ্নটা থাকে, নির্বাচন কি আসলে হবে নাকি, যেহেতু খুব সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট না দেখে। তবে আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তার আমরা কথা প্রসঙ্গে আলোচনা করি। অন্যদিকে কোনো রাজনৈতিক দলের পক্ষে সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি দেওয়া কিংবা ব্ল্যাকমেইলের মতো কর্মকাণ্ডে জড়ানোকে অনৈতিক, বেআইনি ও গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই ধরনের কাজ আইনের শাসনের পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ। যারা সরকারকে ব্ল্যাকমেইল করে সুবিধা নেওয়ার চিন্তা করছেন, সরকারের উচিত তাদের ব্যাপারে সতর্ক থাকা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত জাতীয় নির্বাচন ঘিরে দেশ বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ না থাকলে আমাদের যা অর্জন, গণতন্ত্রের যে সম্ভাবনা, সেটা ধ্বংস হয়ে যাবে। মেক্সিকোতে মৌসুমী ঝড় প্রিসিলা ও রেমন্ডের আঘাতে সৃষ্ট প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে নিহত নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 129 জনে। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া সিনবাম সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন 64 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন 65 জন। গত সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিপাতের ফলে নদী, হ্রদ ও জলাশয়ের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে মেক্সিকোর 5টি প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দেয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিদালগো ও ভেরাক্রুজ। হিদালগোতে 29 জনের মৃত্যু এবং 18 জন নিখোঁজ, আর ভেরাক্রুজে 21 জনের মৃত্যু এবং 43 জন নিখোঁজ বলে নিশ্চিত করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এই দুর্যোগে প্রায় 1 লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2,50,000 মানুষ সরাসরি প্রভাবিত হয়েছেন। প্রেসিডেন্ট সিনবাম জানিয়েছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে তিনি শিগগিরই মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করবেন। এই দুর্যোগের ফলে মেক্সিকোর কেন্দ্রীয় উপকূলীয় অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা, পানিবাহিত রোগের আশঙ্কা এবং অবকাঠামোগত বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্বল নগর পরিকল্পনা এই ধরনের দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলছে। বাংলাদেশের পাসপোর্ট চুক্তির সূচকে 6 ধাপ অবনতি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের অক্টোবর 2025 সালের হালনাগাদ তালিকা অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন 100তম। এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রয়েছে উত্তর কোরিয়া। এর আগে জুলাই মাসে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 94তম। 3 মাস পরপর প্রকাশিত এই সূচকে বাংলাদেশের পাসপোর্ট ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে 38টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের নিচে অবস্থান করছে মাত্র 6টি দেশ। এগুলো হলো নেপাল, সোমালিয়া, পাকিস্তান ও ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তান। এই অবনতি বাংলাদেশের আন্তর্জাতিক ভ্রমণ সক্ষমতা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একটি সতর্ক সংকেত। বিশেষজ্ঞরা মনে করছেন, কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং অভিবাসন নীতির উন্নয়ন ছাড়া এই সূচকে অগ্রগতি সম্ভব নয়। আন্তর্জাতিক ম্যাচ শেষে হংকং থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায় ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বর্তমানে জামাল ভুঁইয়ার নেতৃত্বাধীন দলটি ব্যাংককে যাত্রা বিরতিতে রয়েছে। বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান জানিয়েছেন, দলের কয়েকজন খেলোয়াড় ভিন্ন দেশে ফিরে যাচ্ছেন। তার ভাষায়, হামজা ইংল্যান্ড, সামিদ কানাডা ও ফাহমিদুল ইতালি যাবে। আমরা একই সময় এয়ারপোর্টে পৌঁছাই, আমাদের ঘণ্টা খানেক পর ফ্লাইট ছিল তাদের। হামজা চৌধুরী এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে 5টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 3টি হোম এবং
2টি অ্যাওয়ে। সর্বশেষ 25 মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলে পরদিন ঢাকায় এসেছিলেন তিনি। ঢাকায় একদিন বিশ্রাম নিয়ে পরদিনই ইংল্যান্ডে ফিরে যান। এবার হংকং ঢাকার দূরত্ব বেশি হওয়ায় তিনি হংকং থেকেই ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 18 নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে। ফিফা উইন্ডো থাকায় সেই ম্যাচে আবারও হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে। এবার ক্রিকেটের খবর। দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপযুক্ত সময়ে আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান IMG-কে। যদিও চুক্তির পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও তাদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও চোখে পড়েনি। বিসিবি সূত্রে জানা গেছে IMG-র সঙ্গে আপাতত 3 বছরের চুক্তি হয়েছে। তবে বিসিবি আগামী আসর সহ 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকার দেওয়ার পরিকল্পনা করছে। ফ্র্যাঞ্চাইজি দল চূড়ান্ত হলে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে 17 নভেম্বর। আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে 2 কোটি টাকা। বিসিবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো শুধু দল পরিচালনার সুযোগই পাবে না, বরং টিভি সম্প্রচার সত্ত্ব, গ্রাউন্ড সত্ত্ব ও টিকিট বিক্রির লভ্যাংশ থেকেও রাজস্ব পাবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।